রঘু ডাকাত বাংলার ইতিহাসে এইরকম বিখ্যাত ডাকাত বোধহয় আর দুটো নেই। কিন্তু বাংলার ইতিহাসকে কেন্দ্র করে যে সমস্ত গল্প লেখা হয়েছে সেই গল্পতেই পাওয়া যায় রঘু ডাকাতের অস্তিত্ব। সত্যিকারের বাস্তবের ইতিহাসের রঘু ডাকাত সেই মানুষটা কেমন ছিল, কোথায় জন্ম তার, কোথায় কর্ম তার ডাকাতি কোথায় কোথায় করত, এই সমস্ত নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা হয়নি। আলোচনা একেবারে হয়নি তাও বলা ভুল, কিছু গবেষক চেষ্টা করেছে যে এই সমস্ত গল্পের আড়াল থেকে আসল রঘু ডাকাতকে তুলে আনতে, কিন্তু সেটা খুবই সামান্য। কিন্তু আমরা চুপ থাকবো না, কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা ইতিহাস। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। অধিকাংশ গবেষকদের মতে রঘু ডাকাতের জন্ম 200 বছরেরও বেশি আগে, অর্থাৎ প্রায় অষ্টাদশ শতাব্দীর সময়। তার ভালো নাম ছিল রঘু ঘোষ। সেই সময় বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চলছিল কোম্পানির শাসন। বাংলার ধানি ফসলি জমিতে তখন ইংরেজদের অত্যাচারে কৃষকরা বাধ্য হচ্ছেন নীল চাষ করতে। প্রথমে 5 কাঠা, তারপর 10 কাঠা, এভাবে দিন দিন নীল চাষের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল বাংলার কৃষকদের উপর। যারা কোম্পানির নির্ধারিত জমিতে নীল চাষে আপত্তি জানাতো তাদের পেয়াদা নিয়ে তুলে নিয়ে গিয়ে চলতো বেদম মারধর। নীলকর আর তাদের পেয়াদাদের অত্যাচারে নাভিশ্বাস উঠে যাচ্ছিল সাধারণ বাঙালি কৃষকদের। রঘু ঘোষের বাবাও ছিলেন এরকমই একজন কৃষক, কিন্তু তিনি নীল চাষে আপত্তি জানান, যে কারণে কোম্পানির পেয়াদারা তাকে তুলে নিয়ে যায় এবং তার উপর চলে অকথ্য অত্যাচার এবং অবশেষে রঘু ঘোষের বাবা মারা যায়। আর রঘু ঘোষের বাবা মারা যাওয়ার পরে এই ঘটনাটাকে কিছুতেই ভালো চোখে মেনে নিল না রঘু ঘোষ। তারপর থেকেই সে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। পিতার মৃত্যুর বদলা নিতে মরিয়া হয়ে ওঠে রঘু ঘোষ। লাঠি খেলায় ছিল তার অসামান্য দক্ষতা। সেই খেলার লাঠি তার কাছে হয়ে ওঠে নীলকর বধের অস্ত্র। সেই অস্ত্র তিনি তুলে নেন নিজে হাতে। সেই সাথে অত্যাচারিত আরো অনেক মানুষদের তিনি সংগঠিত করেন, গড়ে তোলেন এক লেঠেল বাহিনী। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় রঘু ঘোষের এই বাহিনী। দলবল নিয়ে নীলকুঠিগুলোতে লুটপাট চালান রঘু ঘোষ। এরপর জ্বালিয়ে দেন নীলকরদের আস্তানা। ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার আর সামন্তদের বাড়িঘর লুট করা শুরু করেন তিনি। লুটপাটের পর লুটের জিনিসপত্র ভাগ করে দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে। ফলে সাধারণ মানুষের কাছে রঘু ঘোষ ছিলেন একই সাথে প্রতিবাদ আর ন্যায় বিচারের প্রতীক। তবে জমিদার আর নীলকরদের কাছে তিনি ছিলেন লুটতরাজ এক ডাকাত। পিতার মৃত্যুর সে ঘটনায় একজন সাধারণ মানুষ রঘু ঘোষকে করে তুলল রঘু ডাকাত। রঘু ডাকাতের বাড়ি ঠিক কোথায় ছিল, এই প্রশ্নের জবাবে ঐতিহাসিকরা একটু মুশকিলে পড়ে যান। প্রকৃতপক্ষে যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় হুগলি, বর্ধমান, নদিয়া, বারাসাত, 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, এমনকি খোদ কলকাতাতেও অসংখ্য ডাকাতের উপদ্রব ছিল। সাধারণ মানুষ তো বটেই, জমিদাররাও এই সমস্ত ডাকাতদের ভয়ে তটস্থ হয়ে থাকত। ফলে ইংরেজরা এই ডাকাতদের বধ করার বা ডাকাতদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য প্রতিনিয়ত নানান পথ খুঁজতে থাকে। প্রতিটা থানায় খোলা হয় ডাকাত ধরার আলাদা দপ্তর। থানায় থানায় রেড অ্যালার্ট জারি হয়ে যায় সব ডাকাতদের জেলে পোড়ার জন্য। ফলে ডাকাতদের মাঝে মধ্যেই গা ঢাকা দেওয়ার জন্য এখানে ওখানে চলে যেতে হতো। আজ হুগলি তো কাল মুর্শিদাবাদ, পরশু নদিয়া, তার পরের দিন আবার বর্ধমান। এইভাবেই কাটতো ইংরেজদের রোষানলে পড়া ডাকাতদের জীবন। কাজেই রঘু ঘোষকেও কিন্তু এইভাবেই পালিয়ে পালিয়ে বেড়াতে হতো। তবে হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3 জেলাতেই সব থেকে বেশি দেখা গেছে রঘু ঘোষের অত্যাচারের কথা, নীলকরদের উপর রঘু ঘোষের অত্যাচারের কথা। কিন্তু অনেক গবেষকের দাবি বাইরের নয়, একেবারে পুরোদস্তুর কলকাতারই মানুষ ছিলেন রঘু। পরবর্তীকালে বিভিন্ন সাহিত্য উপন্যাসেও অবশ্য বলা হয়েছে এই কথা। রঘু ঘোষ কলকাতার মানুষ না বাইরের মানুষ, সেই বিতর্ক পাশে সরিয়ে রেখে একটু দূর এগোলে দেখতে পাওয়া যায় রঘু ডাকাতের নিজে হাতে প্রতিষ্ঠা করা একটা গ্রামও আছে। ইংরেজরা তখন রঘু ডাকাতের পেছনে মরিয়া হয়ে ছুটছে, কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার। এদিকে রঘু ডাকাতও পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের থেকে। পান্ডুয়া যে জায়গা, সেই পান্ডুয়া গ্রামের পাশে
রঘু ডাকাত। পান্ডুয়া তখন একদমই গ্রাম, সেই গ্রামের পাশে একটা জঙ্গলে রঘু ডাকাত আশ্রয় নেয়। এখানে বলে রাখি যে রঘু ঘোষের ভাই ছিলেন বিধুভূষণ ঘোষ, এবং এই বিধুভূষণও রঘু ঘোষের দলেই লেঠেল ছিলেন বা ডাকাত ছিলেন। দুই ভাই মিলে যখন গা ঢাকা দেন দেবীপুরের ঘন জঙ্গলে, তখন অদ্ভুত এক বাসনা জাগে রঘুর মনে। এই জঙ্গলে তিনি একটা গ্রাম স্থাপন করতে চান। রাতের আধারে তিনি একে একে ঘোষাল, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় আর ভট্টাচার্য, এই 5 ঘর ব্রাহ্মণকে এই গ্রামে নিয়ে আসেন। এই জঙ্গলে, তখনও গ্রাম প্রতিষ্ঠা হয়নি, এই জঙ্গলে নিয়ে আসেন। এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় রঘু ডাকাতের এই গ্রাম। রাতের অন্ধকারে প্রতিষ্ঠিত হয়েছিল বলে এই গ্রামের নাম হয় নিশিনগর। পরবর্তীকালে গ্রামের নাম পাল্টে হয়ে যায় নিশিরাগড়। এই নিশিরাগড় গ্রাম কিন্তু এখনো আছে। আপনারা মানচিত্রে লক্ষ্য করলেই খেয়াল করবেন যে নিশিরাগড় নামে সত্যি একটা গ্রাম রয়েছে পান্ডুয়া মেমারির ওইদিকে। এইভাবেই ঘন জঙ্গলের মধ্যে রঘু ডাকাত গড়ে তোলেন একটা আস্ত গ্রাম। রঘু ডাকাতের যে সমস্ত গল্প পাওয়া যায়, সেই প্রায় সব গল্পেই মা কালীর এক বিশেষ অস্তিত্ব লক্ষ্য পাওয়া যায়। কারণ এটা নিয়েও একটা ঘটনা আছে। রঘু ডাকাত নিজেই ছিলেন কালী ভক্ত। বলা হয় একদিন একটা পুকুর ঘাট দিয়ে রঘু ডাকাত হাঁটছিল, তো হঠাৎ রঘু ডাকাত তার পায়ে ঠেকে দুটো পাথরের মূর্তি, একটা মূর্তি তো তুলে তিনি দেখতে পান যে এটা একটা দেবাদিদেব মহাদেবের মূর্তি। অন্য একটা মূর্তি, সেই মূর্তিটা রঘু ডাকাত কিছুতেই বুঝতে পারেন না যে এটা কোন ঠাকুরের মূর্তি। শুধু রঘু ডাকাত এটাই বুঝতে পারছিল যে এটা একটা দেবী মূর্তি। তারপরে সেই রাত্রে মা কালী রঘু ডাকাতকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে আমি ওই মূর্তির যে দেবী মূর্তি, সেই দেবী মূর্তি আসলে মা কালীর মূর্তি। এবং রঘু ডাকাতকে তিনি স্বপ্নে বলেন যে ওই মূর্তি প্রতিষ্ঠা করতে এবং তার পুজো অর্চনা করতে। এরপর থেকে রঘু ডাকাত হয়ে যান চরম কালী ভক্ত, এবং রঘু ডাকাত বিভিন্ন জায়গায় প্রচুর কালী মন্দিরও প্রতিষ্ঠা করেন। জানা যায় অমীয় শক্তির দেবী কালীর পুজো করতেন রঘু ডাকাত নিয়মিত। পুজোর ভোগ হিসাবে থাকতো ল্যাটা মাছ পোড়া। সেই মহাভোগ খেয়েই ডাকাতির জন্য বেরোতেন রঘু ডাকাত। পশ্চিমবঙ্গের অনেক স্থানেই এখনো কালী পুজোর ভোগ হিসাবে কিন্তু ল্যাটা মাছ পোড়া ভোগ হিসেবে খাওয়া হয়। দিনকে দিন বাড়তে থাকে রঘু ডাকাতের শক্তি। তিনি রীতিমতো ছেলে খেলা শুরু করেন অত্যাচারী জমিদারির বিরুদ্ধে। একসময় এমনও তার অত্যাচার বাড়তে থাকে এবং তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং প্রচুর সাহস এত বাড়তে থাকে, তিনি জমিদারদের বাড়িতে ডাকাতি করতে যাওয়ার আগে তাদের রীতিমতো চিঠি লিখে জানান দিতেন যে আজ রাতে তোমার বাড়িতে ডাকাতি হতে চলেছে। ভাবুন কতটা বুকের পাটা থাকলে, কতটা সাহস থাকলে এই ধরনের কাজ করা যায়, যে রীতিমতো জানিয়ে ডাকাতি করা। রঘু ডাকাতের এই দুঃসাহসের পেছনেও ছিল মা কালীর অবদান। রঘু ডাকাত বিশ্বাস করতেন পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনোই তিনি ধরা পড়বেন না। তবে এক্ষেত্রে তার ভাগ্যকে বেশ সুপ্রসন্নই বলা যায়, কারণ বাস্তবিকভাবেই রঘু ডাকাত কোনোদিনই ধরা পড়েননি। পুলিশ নিয়েও একটা মজার কাহিনী প্রচলিত আছে রঘু ডাকাতের। সেই সময় নৈহাটি থানার বড়বাবু তখন দুর্গাচরণ চক্রবর্তী। দুর্গাচরণের সাথে সুখসাগরের জমিদারের বেশ ভালো একটা সম্পর্ক ছিল। ফলে জমিদারের কথায় রঘু ডাকাতকে ধরার একটা মস্ত বড় চাপ ছিল তার উপর। কিন্তু রঘুর তো পাত্তা নেই, কিছুতেই ধরা যাচ্ছে না তাকে। হঠাৎ একদিন দুর্গাচরণ চক্রবর্তী একটা চিঠি পেলেন। দুর্গাচরণ চক্রবর্তীর চিঠিটা খুলে সেই চিঠিটা দেখার পরে তার হাত পা রীতিমতো কাঁপতে লাগলো। সেই চিঠিতে লেখা ছিল যে দারোগা বাবু, আপনার সাথে দেখা করতে আসছি, ইতি রঘু ঘোষ। দারোগা বাবুর তো চক্ষু চড়ক গাছ, রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে তাকে। থানার সেপাই বাড়ালেন আর আটসাট করে ফেললেন সমস্ত কিছু। এবার যে করেই হোক রঘুকে ধরতে হবে, কারণ যে সে লোককে নয়, রীতিমতো থানার বড়বাবুর সঙ্গে দেখা করতে চাইছে রঘু ডাকাত। এর থেকে বড় সুযোগ রঘু ডাকাতকে ধরার, এর থেকে বড় সুযোগ আর কি বা হতে পারে। কিন্তু দিন যায়, কোনো রঘু ডাকাত আর আসে না। একদিন একটা ঘটনা ঘটলো, থানায় এই বড়বাবু বসে রয়েছেন দুর্গাচরণ চক্রবর্তী। এমন সময় দুটো বড় বড় রুই মাছ নিয়ে একজন জেলে ওই বড়বাবুর সঙ্গে দেখা করতে এলো এবং তার হাতে একটা চিঠি। সেই চিঠিতে লেখা আছে যে দারোগা বাবু, পৌত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুষ্করিণীতে মাছ ধরিয়াছিলাম, আপনি আসতে পারবেন না জানিয়েছিলেন, তাই দুটি মাছ আপনার জন্য লোক মারফত পাঠালাম। লোকটি আমার বিশ্বস্ত প্রজা। দারোগাবাবু খুশি হয়ে জেলেকে 2 টাকা বকশিস হিসেবে দিয়েও দিলেন। কিছুদিন পরে দারোগার কাছে আরো একটা চিঠি এলো। দারোগাবাবু, আপনাকে কথা দিয়েছিলাম আপনার সাথে দেখা করে আসবো, সেদিন দেখা করে এসেছি, মাছ কেমন খেলেন,
ইতি রঘু ডাকাত। এই চিঠি পড়ার পর দারোগাবাবুর চক্ষু চড়ক গাছ, যে এত কাছে একদম হাতের মুঠোয় চলে এসেছিল, তাও কেবলমাত্র চিনতে না পারার জন্য তিনি ধরতে পারলেন না বাংলার এই বিখ্যাত ডাকাতকে। এইভাবেই পুলিশের চোখে ফাঁকি দিয়ে আর ভাগ্যের অসীম সহযোগিতায় চলতে থাকে রঘুর ডাকাতি। আগেই বলেছি, রঘু ডাকাতি করতো শুধুমাত্র অত্যাচারী মানুষদের ঘরে, আর ঘরের মেয়েদের রাখতো একেবারে নিরাপদে। ডাকাতি শেষে লুটের মালামাল ভাগ করে দিত অসহায় মানুষদের মধ্যে। ফলে অসহায় মানুষের একটা তীব্র আবেগ ছিল রঘু ডাকাতের উপর। সেই আবেগই ঢাল হয়ে রক্ষা করত রঘু ডাকাতকে। তবে এত সব ভালোর মধ্যেও একটা খারাপ ব্যাপার ছিল রঘু ডাকাতের। দেবী কালীর পুজোর অংশ হিসাবে নরবলি দিত রঘু ডাকাত। এই নরবলি নিয়েও একটা দারুণ মজার ঘটনা রয়েছে। এই যে রঘু ডাকাত যে নরবলি দিত, এই নরবলি দেওয়ার জন্য রাস্তা থেকে যে কোনো লোককে ধরে নিয়ে আসতো এবং তারপরে দেবী কালীর সামনে হাড়ি কাটে তাকে বলি দিত। একদিন কার্তিক মাসের অমাবস্যায় নরবলি দেওয়ার জন্য রাস্তা থেকে একজন লোককে ধরে নিয়ে এসেছে রঘু ডাকাতের দলের লোকজন, এবং তাকে কালীর সামনে হাড়ি কাটে রাখা হবে। রঘু ডাকাত তাকে জিজ্ঞাসা করে যে তোমার শেষ ইচ্ছে কি? তখন ওই লোকটি বলে যে আমি মা কালীর সামনে একটা গান শোনাতে চাই। রঘু ডাকাত তার ইচ্ছেকে গুরুত্ব দেন এবং বলেন যে গাও, গান শোনাও। তখন সেই ভদ্রলোক গাইলেন যে তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি, এই গানটি গেয়ে শোনান। এবং গানটি শোনার পরে রঘু ডাকাতের দু চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। এবং এই যে লোকটি যাকে বলির জন্য ধরে নিয়ে আসা হয়েছিল, সেই লোকটি আর কেউ নয়, তিনি ছিলেন কালী সাধক স্বয়ং রামপ্রসাদ। এই ঘটনার ঠিক পরে রঘু ডাকাত একবার মা কালীর দিকে তাকালেন এবং তারপরে তাকালেন ওই লোকটির দিকে যাকে হাড়ি কাঠে রাখা হয়েছিল। হঠাৎ করে রঘু ডাকাত দেখতে পান যে হাড়ি কাঠে ওই লোকটির মাথাটা আর নেই, রয়েছে খোদ মা কালী। এই ঘটনা রঘু ডাকাতের মনে এতটাই নাড়া দিয়ে দেয় যে এরপর থেকে নরবলি পুরোপুরি বন্ধ করে দেয় রঘু ডাকাত, এবং তার পরিবর্তে শুরু হয় ছাগ বলি। এইরকম পাহাড়ের মতো একটা চরিত্র, তাকে নিয়ে কত কথা কত গল্প বাংলার লোকমুখে প্রচারিত আছে, কিন্তু এই মানুষটাকে আমরা আসলে কি বলবো? বিখ্যাত নাকি কুখ্যাত? জমিদারদের নীলকরদের উপর অত্যাচার করা এক ডাকাত, নাকি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এক সমাজসেবক? কালী ভক্ত নাকি প্রচন্ড দরদি একটা মানুষ? তার উত্তর তো ইতিহাস দেবে। এত গল্প রঘু ডাকাতকে নিয়ে ছড়িয়ে আছে, কিন্তু তা সত্ত্বেও আমাদের পাঠ্যপুস্তকে স্থান পায়নি বাংলার এই বিখ্যাত ডাকাত। এমনকি তাকে নিয়ে মেন স্ট্রিম মিডিয়াও পুরো চুপ, পুরো চেপে রেখেছে, কোনো রকম ইতিহাস খোঁজার চেষ্টাও করেনি সরকারের পক্ষ থেকে। কিন্তু আমরা চুপ থাকবো না, কবর থেকে খবরে তুলে আনবো এই ধরনেরই সব চেপে রাখা ইতিহাস, চেপে রাখা চরিত্রকে। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বর্তমানের পাশাপাশি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই ধরনের কোনো ঘটনায় কোনো চরিত্রকেই আমরা চেপে রাখতে দেব না।